আসসালামু আলাইকুম। আমি তৌহিদ। তো আমি আসলে একটা ভিডিও করতেছি। তো আমি ফেস ভিডিও করতেছি, সবসময় আমি ফেসলেস ভিডিও করি। তো আসলে স্বাধীন দেশে সব কিছু স্বাধীন। এত বছর এত দিন এই সব কিছু কিন্তু আমরা একরকমভাবে ছিলাম। তো প্রত্যেকটা জিনিসেরই একটা শেষ থাকে। তা আমাদের শেষ হয়েছে। আর আমরা যারা এই আন্দোলনের সাথে সমর্থন করছি তারা সবাই কিন্তু এক একজন যোদ্ধা। তো আপনারা এখানে জানেন যে আমি যে এই আন্দোলনের মানে গেছিলাম, তার ভিডিও আমি এখানে শেয়ার করছি। আপনারা এখানে গেলেই আপনারা দেখতে পাবেন। তো এগুলো সব আসলে আল্লাহর ইচ্ছা না হলে কোনো কিছুই হয় না। তো আমরা আসলে এখন অনেক স্বাধীনভাবে কথা বলতে পারতেছি এবং দেশটা সামনে স্বাধীন কিছু পাবো সেটাই আশা করতেছি। আবার সেই আগের মতো কিছু হবে সেইটা আমরা কিন্তু আর চাই না। আর সেই জন্য আমাদের সবাইকেই কিন্তু সচেতন থাকতে হবে। আর এই সচেতনতার কাজ কিন্তু আমি এই ফ্যাসিস্ট সরকার যখন ছিল, শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার, তখন থেকেই কিন্তু আমি সোচ্চার এবং সবসময় যখন যেভাবে পারছি সেভাবে কিন্তু আমি আমার কাজ করে গেছি, আমার রিসার্চ করে গেছি। তো এখন কিন্তু আমরা দেখতেছি যে অনেক কিছু হইতেছে যেগুলো আসলে অনেক কিছু কাম্য না। তারপরও যা হবে তা তো হবে, কিছু করার নাই। আর সেটা নিয়ে আমরা কথা বলবো। আর আমি প্রতিনিয়ত সবসময় কথা বলতেই থাকি, এটা আমার স্বভাব। তো এই ভিডিওগুলা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকে এখন যেই কথাটা আমি বলবো সেই কথাটা আমি ফেসবুকে অলরেডি লিখছি। আমার এসএনসি বিজনেস মডেল, সেটা নিয়ে আমি পরে কথা বলবো। আমি আগেও একবার বলছিলাম এসএনসি বিজনেস মডেল নিয়ে কিন্তু আমার অনেক কিছু থাকবে। এই যে ভিডিওটা আমার 4 আগস্ট বা ব্লাডি সানডে, অর্থাৎ চারিদিকে কি হবে না হবে তার একটা অনিশ্চয়তা, তার মধ্যে কিন্তু আমি মরার জন্য প্রস্তুত হয়ে কিন্তু শাহবাগের মঞ্চে চলে গেছিলাম। আমার বাসায়ও আমি সঠিকভাবে বলি নাই যে আমি যাচ্ছি, কিন্তু তারপরেও আমি আর ওখানে যে অবস্থা সেটা কিন্তু কখন কামান আসবে, ট্যাঙ্ক আসবে, কি আসবে না আসবে তার দিকে কিন্তু আমরা তোয়াক্কা করিনি এবং আমরা চিন্তা করছি যে যা হবে হবে, আজকে আর এখান থেকে আমরা ফিরে যাব না। তো সেইটাই কিন্তু এইখানে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়া, কারণ 5ই আগস্ট লং মার্চে মানুষজন আসবে কিনা তখন আমরা জানি না। আমাদের এই শাহবাগ মঞ্চে তখন কামান আসবে কিনা তা আমরা জানি না। আর আর্মি আসবে কিনা, পুলিশ আসবে কিনা, আওয়ামী লীগের পান্ডা ছাত্রলীগ আসবে কিনা সেগুলো কিন্তু আমরা জানি না, বা সেগুলোর আমরা তোয়াক্কা করি নাই। তো আল্লাহর বিশেষ দয়া যে আমি সেখানে সাক্ষী ছিলাম। আমি সেখানে যাওয়ায় উপস্থিত যখন হই তখন আমি দেখি যে একদল শাহবাগের মঞ্চ ত্যাগ করতে চাচ্ছে, অন্যদিকে কোথাও হামলা হয়েছে বা এসে আসলে কেউ মনে হয় ষড়যন্ত্র করে তাদেরকে সরানোর চেষ্টা করতেছিল। তো আল্লাহর ইচ্ছা আমি সেখানে যাই উপস্থিত হই এবং তাদেরকে বুঝাই যে সাহাবারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উহুদের যুদ্ধে শুনে নাই। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীরন্দাজদের বলছিলেন যে তোমরা যাই হোক না কেন এই অবস্থান জায়গা ছাড়বা না। তো সাহাবারা আনন্দের আতিশাদ যে বিজয় হয়ে গেছে এটা মনে করে কিন্তু তারা সেই জায়গা ছেড়ে দেয় এবং পরবর্তীতে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনাটা আমি তাদেরকে বলি, এই ভিডিওতে এই কথাটা বলা আছে, আমার কণ্ঠস্বর আপনারা শুনতে পাবেন। এবং সেখানে কিন্তু আমি শেয়ার করি যে মানে এই যে এই শাহবাগের মঞ্চ জায়গা ছাড়া যাবে না। এই শাহবাগের মঞ্চ জায়গাই হলো বাংলাদেশ, আগামীর বাংলাদেশ। আমার কেমন একটা অনুভূতি হচ্ছিল যে এই জায়গাতেই আমাদের স্বাধীনতা হবে, অথবা আমাদের মৃত্যু হয়ে যাবে, অথবা আমরা ধ্বংস হয়ে যাব, অথবা এখান থেকেই আমাদের কিছু একটা হবে। এবং সব কিছু কিন্তু এই শাহবাগের মঞ্চকে কেন্দ্র করেই হয়েছে, আলহামদুলিল্লাহ। এবং আমার সবচেয়ে ভালো লাগছে, এবং স্টুডেন্ট যারা ছিল ওইখানে তাদেরকে আমি ধন্যবাদ দিই। আপনারা ভিডিওটা দেখলেই বুঝবেন যে তারা কিন্তু চুপ করে আমার কথাগুলো শুনে, এবং একজন সমন্বয়ক, যে নারী সমন্বয়ক বা ছাত্রী, সে কিন্তু পরবর্তীতে মাইক তুলে নেয় এবং সবাইকে আহ্বান করে যে না, আমরা এই জায়গা ছেড়ে যাব না, এবং সবাই সেটা মেনে নেয়। আসলে সব আল্লাহর দয়া, আল্লাহর ইচ্ছা। আমি সেই মুহূর্তে যাই এবং আমার কথাগুলো যে তারা শুনে, এই ভিড়ের ভিতরে শত হাজার হাজার মানুষের ভিতরে, এই হতাশার ভিতরে, এই অনিশ্চয়তার ভিতরে, সেটা আল্লাহর দয়া এবং করুণা ছাড়া আর কিছুই না। আমার বলাতে কিছুই যায় আসে না।
সেই বলা আসলে আমার বলা না, হয়তো আল্লাহ যা চাইছে তাই হয়েছে, আমি তার মাধ্যমে হয়তো কিছুটা অংশগ্রহণ করতে পারছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই কথাগুলো এই জন্য বলতেছি যে আমি সবসময় সোচ্চার ছিলাম, সবসময় আমার পোস্ট, আমার লেখা এই ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে ছিল। আমি সবসময়, আমার বন্ধুবান্ধব বলতো যে আপনি এইভাবে লিখবেন না, বলবেন না, আমি বলতাম যে আমি সরকারের পক্ষে বলতে সরকারকে আমি ওয়ার্নিং দিতে চাই, সরকারকে আমি মানে সংশোধন করতে চাই, এই জন্য বলি সরকার যদি সংশোধন হয়ে যেত, এখন যা হচ্ছে স্টুডেন্টরা যা চাইছে এটা যদি সরকার করতো, আমি সরকারের পক্ষে বলতাম। পরবর্তী সরকার যারা আসবে তারা যদি ভালো কিছু করে আমি ভালো কথা বলবো, যদি খারাপ করে আমি খারাপ বলবো, এটাই আমার চরিত্র। সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি এবং বলছি। আর আমি কিন্তু সবসময় এটা করে আসছি এবং করে যাব, এটার মধ্যে কোনো কথা নাই। আচ্ছা, আমি ভিডিওটা হয়তো একটু বড় হচ্ছে, তারপরেও আমি অনেক পোস্ট, অনেক লেখা আমার মাধ্যমে করি। আমি যেহেতু কোনো কেউ কাটা কিছু না, আমি কোনো বিরাট সেলিব্রিটি কেউ না, আমার কথা হয়তো কেউ শুনবে না, জানবে না, কিন্তু আমি সবসময় বলে গেছি, বলে যাব। গতকালকেও আমি লেখাটা লিখছি, নতুন কিছু ভালো কিছু করতে হবে, সবাই মিলে করব, এইসব অনেক সুন্দর সুন্দর কথা চারিদিকে, কিন্তু কিভাবে সবাই মিলবো বা করব তার কিন্তু কোনো কিছু সেরকমভাবে হচ্ছে না বলে আমি দেখতে পাচ্ছি না যে সাধারণ মানুষ আপনাদের মত দেন, করেন। এই জন্য একটা ওয়েবসাইট করা দরকার, এই জন্য একটা মিডিয়া করা দরকার। মিডিয়ারা শুধু এখনও তাদের টিআরপি অথবা টক শো এগুলোর ভিতরে কিন্তু আমি সেই পুরানো অকার্যকর কথাই দেখতে পাচ্ছি। এই লেখাটা আমি এখানে লিখছি, এই লেখাটা এখানে আছে, লাইন বাই লাইন পড়ার কিছু নাই, এখানে আছে। এবং আমি আমার একটা গবেষণা প্রায় 25-30 বছরের, সেই গবেষণা এসএনসি বিজনেস মডেল, সেটা নিয়ে আমি কাজ করছি এবং তারই অংশ হিসাবে কিন্তু আমি শেয়ার করতেছি। এই শেয়ারটা আপনারা করে দিবেন। পরবর্তীতে এসএনসি মডেল নিয়ে আমি কথা বলবো, সবসময় কথা বলছি, বলার চেষ্টা করছি, কিন্তু কারা শুনবে, কে শুনবে? আমাকে আমার যারা শুভাকাঙ্ক্ষী তারা বলছে যে আপনি কাজ করেন। এই যে আপনাদেরকে বলতেছি, এটাও একটা কাজ করা। তো আমি এই সংবিধানের কথা বা আইনের দোহাই দিয়ে অনেকে অনেক কিছু বলতেছে, এই সরকার এই হবে ওই হবে। তো আসল কথা হইলো এই যে একটা যুদ্ধ গেল, এই যে একটা দ্বিতীয় স্বাধীনতা পেলাম, সেখানে কিন্তু কোনো সংবিধান অথবা আইন মেনে কিন্তু কোনো কিছু হয় নাই। তাইলে সংবিধান আর আইনের দোহাই দিয়ে আগের সেই বস্তা পচা সব কিছুকে বৈধতা দেওয়ার কোনো মানে হয় না। এটা একটা ভুল, এই ভুলটা করা ঠিক হবে না। তাহলে কি করতে হবে? আমরা কি বেআইনি সব কিছু করবো না, আমরা নতুনভাবে সব কিছু করবো, সময় নিয়ে বুঝে শুনে জেনে আমরা নতুন সংবিধান রচনা করব, আমরা নতুন আইন করব, কি নাম দিব সেটা আমরা ঠিক করব, সবাই ছাত্র জনতা মিলে। আর যেহেতু এই ছাত্র জনতার অনেক মুগ্ধ শহীদ আবু সাইদ, তারপরে আরও অনেক হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আপামর যারাই এই রেজিমের বিরুদ্ধে কথা বলছে, তারাই এই যুদ্ধের কিন্তু অংশীদার। এখানে সরকারি দল, বিরোধী দল বলে কোনো শব্দ নাই, এখানে হিন্দু মুসলিম বলে কোনো শব্দ নাই, এখানে আওয়ামী লীগ বিএনপি বলে কোনো শব্দ নাই। আওয়ামী লীগেরও কেউ যদি সমর্থন করে এই আন্দোলনকে বা এই স্বাধীনতাকে, সেও কিন্তু এর অংশীদার হওয়ার যোগ্যতা রাখে, এটা আমি বলে দিলাম। আর বিএনপি অবশ্যই একটা বড় দল, অবশ্যই তাদের ভূমিকা আছে। তারপরে ভিপি নূর, তার ভূমিকা আছে, জোনায়েদ সাকি তার ভূমিকা আছে, আন্দালিবুর রহমান পার্থ তার ভূমিকা আছে, পিনাকি, ইলিয়াস, শাহেদ আলম, আমি নাম বলে শেষ করতে পারবো না, যারা বাইরের থেকে করছে। আর দেশের থেকে যারা সাহস দেখাইছে, তার ভিতরে আসিফ নজরুল স্যার, তারপরে জাহেদ, তারপরে ইভেন গুলাম মৌলা রনি, তারপরে আরও অনেকে। তো যারাই যা করছে তাদের সেই সব কিছু পেয়ে যাবে, রাতারাতি সব কিছু হয়ে যাবে তা না। তবে কারোর অবদান আমরা যাতে অস্বীকার না করি। এই যে আমি একজন কেউ না, কিছু না, তারপরেও যে আমি এর সাক্ষী, সবসময় সাথে সক্রিয় ছিলাম, সোচ্চার ছিলাম। আমি বাংলাদেশের মালিক অন্য কেউ না। যারা মালিক হতে চাইছে তাদের পরিণতি কী হবে সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। এখন সামনে কেউ আসবে হালুয়া রুটির ভাগাভাগি করবে, সেটা কিন্তু ঠিক হবে না। যারা দিনের পর দিন মুনাফাখোর ব্যবসায়ী ছিল, যারা কয়দিন আগেও এই জালিম সরকার, ফ্যাসিস্ট সরকারকে সমর্থন করছে, তাদের কিন্তু কোনো ক্ষমা নাই। যারা তাদেরকে বুলেট কেনার পয়সা দিছে, যারা এই বুদ্ধি দিছে খুন করার জন্য, যারা বুদ্ধি দিছে যে আমরা কিয়ামত পর্যন্ত আপনার সাথে আছি, তারা কিন্তু পালাই গেছে। কিন্তু যারা দেশে ব্যবসা করতেছে, যারা সৎ ব্যবসায়ী, হয়তো চাপে পড়ে করছে, মন থেকে সমর্থন করে নাই,
তো এগুলো আমরা বুঝবো কীভাবে? বুঝবো আমরা ক্ষমার মাধ্যমে, বুঝবো আমরা বিবেচনার মাধ্যমে, বুঝবো তাদের আচার আচরণের মাধ্যমে। তারা যদি তাদেরকে পরিশোধন করে, রিফর্ম করে, তাদের সবাইকে সুযোগ দিতে হবে। তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙা যাবে না, তাদের যারা চাকরি করে তাদের ক্ষতি করা যাবে না, কিন্তু যারা মুনাফাখোর তাদের এই সম্পদ মুনাফা সব কিছু বাজেয়াপ্ত করে দেশ এবং মানুষের কাজে লাগাইতে হবে। এইটা অন্য আরেক সরকার আসবে বা অন্য কোনো একটা রেজিম আসবে, তারপরে তারা ভাগাভাগি করে নেবে, অথবা আগে আওয়ামী সাইনবোর্ড ছিল এখন অন্য কোনো সাইনবোর্ড হয়ে যাবে, ভিতরে হয়তো অন্য যা কারা আসবে আমি নাম বলবো না, যারাই আসবে তারা ভাগাভাগি করে নেবে, যেটা অতীতে সবসময় হচ্ছে। এটা হওয়া যাবে না। বৈষম্য বিরোধী যারা সমন্বয়ক আছে বা যারা আসিফ নজরুল স্যার আছে বা যারা আসবে ডক্টর ইউনূস সাহেব আছে, তাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে এই সম্পদগুলা আমাদের, আমরা না খেয়ে থাকছি, আমরা বাজারে যে জিনিসপত্র কিনতে পারি না, আমরা চাকরি পাই নাই, ব্যবসা পাই নাই, তার বিনিময়ে কিন্তু এই প্রতিষ্ঠানগুলা টাকার পাহাড়গুলা গড়ে উঠছে এবং এই প্রতিষ্ঠানগুলোর নাম আমরা সবাই জানি। আমি এখন নাম বলে কোনো বিতর্ক তৈরি করব না, কিন্তু যদি আমি দেখি যে এটা হচ্ছে না তাহলে আমি নামগুলা অবশ্যই বলবো। আর সালমানুর রহমানের নাম বলতে কোনো অসুবিধা নাই, বেক্সিমবোর নাম বলতে কোনো অসুবিধা নাই, প্রাণ নাম বলতে কোনো অসুবিধা নাই। তারপরে যারা এই ব্যবসায়ী আমার এখানে সব পোস্ট আছে যে কারা এখানে ছিল, কারা সমর্থন জানাইছিল এই কয়দিন আগে এই ব্যবসায়ী সম্মেলনে নির্লজ্জভাবে যখন মানুষ খুন হচ্ছে, তখন সেইটা কিন্তু আমরা দেখছি। তাদের নামগুলা, তাদের চেহারাগুলা কিন্তু এখানে আছে, এখানে কিন্তু এই যে চেহারাগুলো আমরা কিন্তু দেখছি। কিন্তু তাই বলে তাদেরকে আমরা ধ্বংস করে দিব না, আমরা এই প্রতিষ্ঠানগুলোর বেনিফিট নেওয়ার চেষ্টা করব। আমি অনেক কথা বলতেছি এই কারণ বলার সুযোগ আগে পাই নাই। আমাদের এই স্বাধীনতার বিষয়টা যেটা আসছে সেটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা। আমরা যারা আগেই ফেসবুক পেজ লাল করছি আর যারা সাহস দেখাইছি আর যারা পরবর্তীতে গিরগিটির মতো লাল করছে, অথবা যেই টিভি চ্যানেলে অনেকে দেখতে পাইতেছি নোংরা কদর্য কথা বলছে আগে, এখন তারা রাতারাতি ভুল পাল্টায় ফেলছে। সেই সব মিডিয়ার নাম জানি, সেই সব মিডিয়ার উপস্থাপিকার নাম আমরা কিন্তু জানি। তো সেইগুলা কিন্তু আমরা সহ্য করব না। তারপরে এই যে ভাইটা, সে কিন্তু নেভিতে ছিল, আমি জানি না তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, তাকে কিন্তু গ্রেপ্তার করা যাবে না, কারণ সে ছাত্র আন্দোলনের সাথে ছিল, তার মানে সে এই স্বাধীনতার একজন মুক্তিযুদ্ধের সৈনিক। তো সে রিভোল্ট করছে, ঠিক আছে, তার এই রিভোল্ট কিন্তু ধরা যাবে না। আমি জানি, আমি সেনা পরিবারের সদস্য, আমি সেনা পরিবারের মেম্বার, আমি সারা জীবন আর্মি, বিডিআর, পুলিশের সাথে কাজ করছি, আমি গভর্নমেন্ট এনলিস্টেড, শুধু মুখে না, আমি সিওডি, সিএমটিডি, ডিজিডিপি, বিডিআরে কাজ করছি। আমি কিন্তু জানি, আমি ঢাবিয়ানের একজন সদস্য। আগে ঢাবিয়ান হিসেবে পরিচয় দিতে আমার লজ্জা লাগতো, কিন্তু এখন আমি গর্বিত যে আমি এই ঢাকা ভার্সিটির স্টুডেন্ট। আমি মার্কেটিংয়ে অনার্স মাস্টার্স করছি, আমার প্রতিটা জায়গায় আমার পায়ের ছাপ আছে, মধুর ক্যান্টিন, ডাসে। তারপর আমি 90-এর স্বৈরাচার আন্দোলনে কিন্তু সক্রিয় ছিলাম। আসিফ নজরুল স্যার কিন্তু তখন আমরা ওই দেওয়াল লেখনে দেখতাম যে অভি, নিরু বা অন্য কেউর নাম, আমরা জিজ্ঞেস করতাম এই সুন্দর সুন্দর লেখাগুলো কার। তখন কিন্তু আমরা জানতাম যে এই লেখাগুলো আসিফ নজরুল স্যার লিখে দিচ্ছে, কিন্তু তার নাম আসতো না, আসতো অন্য কেউর নাম। তারপরে আমি বিচিন্তা পত্রিকায় ছিলাম, মিনার মাহমুদ নাই, কিন্তু মিনার মাহমুদ কিন্তু বাংলাদেশের অনেক সাংবাদিক তৈরি করে গেছে। এখানে আমানুল্লাহ আমান, ফজলুল বাড়ি, বদরুল, তারপরে আসিফ নজরুল, তারা কিন্তু বিচিন্তা পত্রিকায় ছিল, বা বিচিত্রায়, তারপরে অনেকে, এগুলো আমরা পরবর্তীতে আরও করবো। আসলে এখন অনেক কথা বলতে ইচ্ছা করতেছে, সেটা কিন্তু বলা যায়, মানে বলার একটা ভিডিও বড় হয়ে যাবে, আর বলবো না। তবে আজকের ভিডিওটা হলো অনেক কিছু বললাম, শেয়ার করলাম, আর মুদ্রা কথা হইলো যে নতুন কিছু, ভালো কিছু করতে হবে, সবাই মিলে করতে হবে, এইসব বললে হবে না, এটা সক্রিয়ভাবে থাকতে হবে। এবং এসএনসি বিজনেস মডেল সম্পর্কে আমি আরও বলবো, এবং এটা কিন্তু আমি আজকে প্রথম বলতেছি না, আগেও একবার বলছিলাম। এবং এই যে খুনি হাসিনা যে রেজিম, তাকেও আমি একবার, যখন সে 2018 সালে সে যখন সব কিছু করে ফেলতেছে সবাইকে বাদ দিয়ে, যখন কিন্তু এই ধ্বংসের দিকে সে যায় নাই, তখন কিন্তু তাকে আমি আহ্বান জানাইছিলাম। কেউ শুনে না, কেউর কথা শুনে না, শুনতে চায় না। সেই জন্য কিন্তু আমি তাকে আহ্বান জানাইছিলাম যে আপনি সবাইকে ডাকেন, বুঝেন, শুনেন, কথা বলেন।
হ্যাঁ, ফেসবুকে আমার শত শত ভিডিও আছে, সব কিছু আছে। তো সেগুলো কিন্তু আমি পরবর্তীতে আস্তে আস্তে আরও শেয়ার করবো, আরও ভিডিও করব। আমার কথাগুলো আমি অবশ্যই বলবো, বলতেই থাকবো। হ্যাঁ, আমরা জাফর ইকবাল স্যারের বই কিন্তু সবাই পড়তাম এক সময়, কিন্তু পরবর্তীতে তার ভূমিকার কারণে কিন্তু যে ওকে মেরো না আমার ছাত্র জাফর ইকবাল, সেই সময় সেই ভিডিও করছিলাম, কিন্তু এখন আমি তাকে তীব্র ঘৃণা করি। তারপরে এই যে প্রধানমন্ত্রীকে কিন্তু আমি তাকে ডাকছিলাম যে আপনি এইখানে আসেন, আপনি এই সবাইকে ডাক দেন, বাংলাদেশের সব বিভাজন, সংকট, সমস্যার সমাধান, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ। 7ই মার্চের ভাষণে কিন্তু অনেক কিছু ছিল, তারা পরবর্তীতে বিশ্বাস করে নাই, সেখান থেকে তারা সরে আসছে। স্বাধীনতা, সাম্য এগুলো কিন্তু তাদের কথা ছিল, কিন্তু পরবর্তীতে তারা মানে নাই, তারা কিন্তু জালিমে পরিণত হয়েছে। ঠিক আছে, এই যে দেখেন 2018 সালে আমি তখন কিন্তু এই কথা, এই ভিডিও করছিলাম। কে শুনবে আমার কথা? আমি তো কেউ কাটা কিছু না, আজকেও আবার বলে যেতেছি, এই সরকারের নাম ছাত্র জনতার সরকার হইতে পারে, অথবা এই সরকারের নাম হইতে পারে বাংলাদেশ পুনর্গঠন পুনর্নির্মাণ সরকার। কিন্তু এইটা এই বিগত সংবিধান অথবা আইনের দ্বারা এই নামে কোনো সরকার হওয়ার কোনো দরকার নাই। এটা ছাত্র জনতার সরকার, ছাত্র জনতার দাবি, বাংলাদেশের আপাবর স্বাধীন মানুষের দাবি, যারা এই দ্বিতীয় স্বাধীনতা 2024-এ পেয়েছে তাদের দাবি। সুতরাং এইখানে আইন, আমি দেখছি ব্যারিস্টার শামীম অমুক তমুক আগে যারা টকশো করে বেড়াইছে সরকারের পক্ষে যারা হালুয়া রুটি খেয়েছে, এখন তারা কিন্তু ভুল পাল্টাইতেছে। এখানে কোনো আইনের বাধ্যবাধকতার কিছু নাই, কারণ আইন এখন সব ভেঙে গেছে, সব কিছু চলে গেছে, সব কিছু পড়ে গেছে। আবার নতুন করে সব কিছু গড়ে তুলতে হবে। আমরা কোনো বেআইনি কিছু করব না, আমরা আইনের ভিতরে থাকবো, আমরা ইসলামের ভিতরে থাকবো, আল্লাহ রসুলের পথে থাকবো। ঠিক আছে, আমরা মুখে দাঁড়িয়ে রাখছি তাই আমরা জামাত না, আমরা শিবির না। আমরা কিন্তু জামাত শিবিরের খারাপ কিছু দেখলে খারাপ বলবো, ভালো দেখলে অবশ্যই ভালো বলবো। আওয়ামী লীগেরও ভালো কিছু থাকলে যদি থাকতো, এখনও যদি কেউ বলে যে এটা ভালো, যদি সবাই বলে যে এটা ভালো, বিএনপি এটা ভালো, সব ভালো, আগে তারা ভালো করছে, খারাপ করছে, বন্ধ করছে, তারাই কিন্তু দেশটার আগায় নিছে। এবং খারাপ করলে কি হয় সেটার প্রমাণ কিন্তু রয়ে গেছে। এই যে ভিডিওগুলো বলে গেলাম, এই যে কথাগুলো থাকলো, এটা কিন্তু রেকর্ডেড থাকবে। আমার এই কথাগুলো কিন্তু আজকের কথা না, 2018 সালের থেকে কিন্তু আমি এই কথাগুলো বলবো। এরপরে আমার আরেকটা চ্যানেল যেটা এসএনসি বিজনেস মডেল, যেটা আমার 25-30 বছরের রিসার্চ, সেইটা নিয়ে আমি আগেও কথা বলছি, আবারও কথা বলবো। পটেনশিয়াল ট্রেডিং জোন সেটা তো আছেই। তারপরে আসলে আমার কথা হচ্ছে যে আমরা যদি আমাদের কাজগুলো ঠিকমতো না করি তাহলে কে করবে? আমাদেরই করতে হবে, আমাদেরই বলতে হবে, এবং আমাদেরই সোচ্চার থাকতে হবে, এর বাইরে কিন্তু কোনো কথা নাই, এর বাইরে কিন্তু কোনো আমরা কিছুই করতে পারবো না। আমাদের সব কিছু কিন্তু আমাদের করতে হবে। এখানে ওই দল করে দিবে, সেই দল করে দিবে। আমি সারা জীবন এটাই বলছি যে এইটা কেন হবে? বাংলাদেশের মানুষ হিসেবে কি আমি একটা কথা বলতে পারবো না, আমি কাজ করতে পারবো না? অবশ্যই পারবো, সবাই বলবে, কিন্তু পরবর্তীতে কিছু বলতে গেলে, করতে গেলে আমাদের মুখ চেপে ধরবে, সেটা কিন্তু ঠিক না। ফরেক্স সারা পৃথিবীতে বৈধ, আমাদের দেশে বৈধতা নাই। আমরা এর মাধ্যমে বিদেশ থেকে অর্থ আনি। আমি 12 বছর এটা নিয়ে কাজ করতেছি। আমি ভয়ে সবসময় যে আমার এই চ্যানেলটা বন্ধ হয়ে যাবে, আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে, আমি দেশের শত্রু, এই ধরনের কথা কিন্তু সবসময় একটা ভয় আতঙ্কে আমরা ছিলাম। তো এটা নিয়ে কিন্তু আর ভয় আমরা পাইতে চাই না। আমরা যেটা দরকার সেটা আমাদের করতে হবে। অবৈধ বৈধ ঠিক করতে হইলে তার জন্য কথা শুনতে হবে, বুঝতে হবে। আমরা মানি লন্ডারিং চাই না, আমাদের দেশের থেকে ডলার চলে যাক সেটা আমরা চাই না। আপনি যত গোপন করবেন তখন আপনার ডলার চলে যাবে, আপনি যখন গোপন করবেন তত হুন্ডি হবে, আপনি যত গোপন করবেন তখন সেটা অবৈধ হবে। কিন্তু আপনি যদি বৈধতা দেন, আপনি যদি নিয়ম কানুন করেন, সব কিছু 100 ভাগ খারাপ 100 ভাগ ভালো হইতে পারে না। যদি 60-70 ভাগ সেটা ভালো থাকে, বাকি যে খারাপগুলো আছে সেই খারাপগুলো কেন খারাপ সেটাকে কিভাবে ভালো করা যায় সেটা করতে হবে। আপনি আউটরাইট কোনো কিছু বাদ দিতে পারবেন না। একজন দেশের জনগণ দেশের মালিক, এটা যদি আপনি বলেন, বিশ্বাস করেন, আপনি যদি বুকে ধারণ করেন, তাহলে সেটাকে আপনাকে প্রমাণ করতে হবে। সেই মানুষটাকে মূল্য দিয়ে আপনি তাকে গ্রেপ্তার করতে পারবেন না, আপনি তাকে আইনের আওতায় আনতে পারবেন যদি সেটাকে নিয়মের ভিতরে হয়।
তারপরে আপনি জেলে ঢুকাই দিবেন, তারপর বছরের পর বছর সে পড়ে থাকবে, সেটা হবে না। আমাদেরকে ইমিডিয়েট যাতে বিচার পাওয়া যায়, কথা বলা যায়, সেটার ব্যবস্থা রাখতে হবে। সেই জন্য আমাদের আলাদা কিছু করতে হবে, আগের জায়গায় ফিরে গেলে চলবে না। যেমন বৈষম্য বিরোধী একটা মন্ত্রণালয় হইতে পারে, বা অন্য কোনো নামে একটা মন্ত্রণালয় হইতে পারে, যারা কনস্ট্যান্ট 24 ঘন্টা 365 দিন কাজ করবে মানুষ নিয়ে, কারখানা, বিপ্লব, চাকরি, ব্যবসা, সব কিছু নিয়ে। আমি বলবো যে এই দেশের মানুষ যদি চায়, এক হয়, এসএনসি বিজনেস মডেলের মাধ্যমে এই দেশে অর্থনৈতিক বিপ্লব সম্ভব, এই দেশে শিল্প বিপ্লব সম্ভব, এই দেশে চাকরি ব্যবসা করার কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আমাদের ভাইদের বিদেশ পালায় যেতে হবে না এই নৌকা দিয়ে, পাহাড় দিয়ে। এটা আমি আমার ওয়াদা, আমি আমার 25-30 বছরের গবেষণা, ইউনিক ইনোভেটিভ বিজনেস মডেল, এসএনসি বিজনেস মডেল, এর মডেল কি, এর কাজ কি, সব কিছু আমি ধীরে ধীরে আমার কাছে যদি সরকার শুনতে চায় আমি বলবো, শুনতে না চাইলেও বলবো। আমার আজকের ভিডিও, কারণ আমার যারা ওয়েল উইশার তারা কিন্তু সবসময় আমাকে বলছে আপনি বলেন, কথা বলেন, কাজ করেন। আমি কিন্তু কথা বলছি, কাজ করছি, অনেক কিছু রেখে ডেকে, কারণ সরকার আমাকে মেরে দিবে, গুম করে দিবে। সবাই কিন্তু সরকারের অংশ হইতে চায় না, সরকারি দল করতে চায় না, কিন্তু দেশ মানুষের কাজ করতে চায়, দেশের জন্য অংশ হিসাবে কাজ করতে চায়। এটা আমি মনে করি পুলিশ, বিডিআর, আর্মি, ডাক্তার, সমস্ত শ্রেণী পেশার ভিতরে আছে, তাদেরকে কন্ট্রিবিউট করতে দিতে হবে, দেওয়ার একটা ব্যবস্থা থাকতে হবে, যেই সরকারই আসুক না কেন। এবং এটা সক্রিয়ভাবে করতে হবে। আসেন, অংশগ্রহণ করেন, এই ধরনের মুখরোচক গুলির কোনো জায়গা থাকবে না। আপনি আমার কাছে আসেন, আমার কাছে সেই প্ল্যান আছে যে কীভাবে করা যাবে। এসএনসি বিজনেস মডেল, শেয়ারিং ইজ কেয়ারিং, শেয়ারিং ইজ কেয়ারিং এর আজকে একটু কথাই বলবো যে আপনার অনেক টাকা আছে, অনেক কিছু আছে, আপনি এক জায়গায় বন্দি, তার মানে আপনি কিন্তু একটা রুটি কিনতে পারতেছেন না, আপনি 2 দিন ধরে খাইতে পারেন না, আপনার ব্যাগ ভর্তি টাকা বা গোল্ড আছে, কোটি কোটি ডলার আছে, আপনি কিন্তু একটা রুটি কিনতে পারতেছেন না। আপনার পাশের ভাইটা যদি আপনার একটা রুটি আগায় দেয়, দিস ইজ কল শেয়ারিং অ্যান্ড কেয়ারিং, দিস ইজ কল শেয়ারিং অ্যান্ড কেয়ারিং। এইটাই হলো এসএনসি বিজনেস মডেল। আপনার যার যা আছে, জ্ঞান, বুদ্ধি, শিক্ষা, সমস্ত কিছু নিয়ে যখন আগায় আসবে, তখন একটা দেশ সোনার দেশ হইতে বাধ্য। আপনি দেশে বিদেশে, আমি কোন একটা সম্মেলন হয়েছিল হোটেল সোনারগাঁয়ে, সেখানে আমি দেখছি যে বিদেশিরা দেশের জন্য কাজ করার জন্য কত আগ্রহী। আমি তাদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলছি, আমি জানি যে দেশের বিদেশে সব জায়গায় কিন্তু রয়ে গেছে। আমি আসলে এসএনসি বিজনেস মডেল নিয়ে আজকে অনেক কিছু বলতে চাচ্ছি না, পরবর্তীতে বলবো। যে আমি শুধু জানি যে আব্রাহাম মাসলোর অনেকগুলা সূত্র আছে বা অনেকগুলা ল আছে, তো সে কিন্তু সেলফ অ্যাকচুয়ালাইজেশন বা 5টা পর্যন্ত বলছে। আর আমি একটা নতুন থিওরি দিছি, সেটা হলো এসএনসি, শেয়ারিং অ্যান্ড কেয়ারিং। মানুষ স্কুল, কলেজ, মাদ্রাসা করে, এটা একটা নর্মাল ফেনোমেনা। কেন করে? এত টাকা পয়সা পাওয়ার পরে, কারণ স্মরণীয় বরণীয় হতে চায়। কিন্তু আজকে আপনি মরে যাবেন, আপনি কি রেখে গেলেন? এইটা যখন অনুভূতি আসে, তখন কিন্তু মানুষের ভিতরে শেয়ারিং অ্যান্ড কেয়ারিং এর একটা মনোভূতি আসবে। সে যদি ক্রিমিনালও হয়, কিন্তু সে যদি হঠাৎ করে ভালো হইতে চায়, মানুষ বিশ্বাস করবে না। কিন্তু সে যদি সত্যি সত্যি ভালো কিছু করতে চায়, তাকে সুযোগ দিতে হবে, সুযোগ দিতে হবে। এইটাই শেয়ারিং অ্যান্ড কেয়ারিং। আমরা কাউকে ইবলিশ, শয়তান বলার কেউ না। আল্লাহ বিচার করবে, দেশের আইন বিচার করবে। ঠিক আছে, অনেক লম্বা হয়ে যাইতেছে ভিডিওটা, আমি আর বলবো না। আর আজকের এই ভিডিওটার যে বিষয়টা, সেটা হলো যে এই সরকার তত্ত্বাবধায়ক সরকার নাম দেওয়া যাবে না, এই সরকারের নাম দিতে হবে ছাত্র জনতার সরকার, অথবা বাংলাদেশ পুনর্গঠন পুনর্নির্মাণ সরকার, অথবা অন্য কোনো নাম। কিন্তু সংবিধানের নামে, আইনের নামে এই সরকারের যাতে কোনো নাম দেওয়া না হয়। আর আমি প্রস্তাব করব যে ছাত্র জনতার যে মুগ্ধ, এই শহীদ যারা মারা গেছে, যারা স্যাক্রিফাইস করছে, যারা এত বছর নির্যাতিত, নিপীড়িত, এই ছাত্র জনতার সম্মান করার জন্য এই সরকারের নাম করা হোক ছাত্র জনতার সরকার। আমি 2018 সালে একটা ভিডিও করছিলাম, যেখানে আমি সেই জালিম শেখ হাসিনাকে আহ্বান জানাইছিলাম। আজকে আমি জানাইলাম। আমি জানি না ভিডিওটা কোথায় যাবে, কতটুকু যাবে, কি হবে আমি জানি না। আমি ভিডিওটা এখানে শেষ করতেছি। আমি আবার আসবো, আবার কথা বলবো ইনশাল্লাহ। আমি খুব ভালো কোনো বক্তা না বা কিছু না, আমি আমার মতো করে বলি এবং বলতে থাকবো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।